সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইসিএল প্রেজেন্স গণতন্ত্র অনুষ্ঠানে। আজকে সারাদিনে যে ঘটনার প্রবাহ এবং বিগত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে, রাজনৈতিক মাঠে অবস্থা কি এবং আজকে যে শিরোনামগুলো হয়েছে, যে খবরগুলো, সবগুলো নিয়ে আজকে আমাদের যে আলোচনা অনুষ্ঠান, সেই আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের এই আয়োজনে পুরো আয়োজন আপনাদের সাথে আছে আমি নুসরাত আফরিন। আর আজকে স্টুডিওতে আমার সাথে দুজন বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন। প্রথমে স্বাগত জানাচ্ছি এসেছেন বিএনপি যুক্তরাজ্য শাখা এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং সভাপতির উপদেষ্টা। সেই সাথে আমাদের স্টুডিওতে আরেকজন উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা জানি যে গতকালকে থেকে আজকে প্রথম যে ঘটনাটি শিরোনাম হচ্ছে সেটি হচ্ছে গোপালগঞ্জের যে অস্থির অবস্থা, এবং আজকে বিএনপির যুবদলের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সেই সাথে পরবর্তীতে নয়াপল্টনে সমাবেশ শেষ করে তারা শাহবাগে গিয়েছে। সেই সাথে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো, তার মধ্যে এনসিপির উপর হামলার উপরও একটা প্রতিবাদ জানানো হয়েছে ব্রিফিংয়ের মাধ্যমে, এবং ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমেও নাহিদ ইসলাম অনিত তার যে বক্তব্য রয়েছেন সেটিও তুলে ধরেছেন। তাছাড়া নির্বাচন প্রসঙ্গে আমাদের যে আলোচনাগুলো হরহামেশা আমরা করে আসছি, সেটিকে মাথায় রেখে এবং রাজনৈতিক পরিস্থিতিকে মাথায় রেখে আমাদের আজকের আরআইসিএল গণতন্ত্রের যে আজকের আয়োজন, সেটির বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি সংস্কার, নির্বাচন ও আগামীর রাজনীতি। তো প্রথমেই আমরা শুরু করতে চাচ্ছি এম এ মালেক আপনাকে দিয়ে। এই যে ঘটনা প্রবাহগুলো হলো, রাজনৈতিক পটভূমিতে আইনশৃঙ্খলা বাহিনীর যে একটি নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন জনমনে, সে ব্যাপারে আপনার আলোকপাত কি? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আজকে আপনার কলা কৌশলী এবং নিয়মিত শ্রোতা দর্শক যারা আছেন সবার প্রতি আসসালামু আলাইকুম এবং আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার প্রিয় ভিউয়ার্স যারা আছেন তারা যেন দোয়া করেন। এখন আপনার এই প্রশ্নে আসি, আপনি জনতন্ত্র এবং গণতন্ত্র, প্রথমত এই দুইটার বিরোধিতা করেছে আপনার এই যে গোপালীরা, এই দুইটারই বিরুদ্ধে তারা। কারণ তারা যে এত দুঃসাহস এবং এনসিপি সহ তাদের উপরে যে অনেক বর্বর হামলা হয়েছে, এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তো আজকে যে বিষয়টা আমি মনে করি যে এর আগে বিএনপি আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট উনি জিয়ারত করতে গিয়েছিলেন এবং তাকে অনেক পিটিয়েছে, তার স্ত্রী, তার সন্তান সহ 51 জনকে তারা আহত করেছে। গোপালগঞ্জ আমরা জানি না, যে মনে হচ্ছে এটা বাংলাদেশের বাইরে তাদের যে অ্যাটিটিউড যেটা, এবং গোপালগঞ্জ এটা মনে হওয়ার কারণটা কি, আপনি কি মনে করেন? এই দেখেন, আমি বললাম যে এনসিপি তারা এগ্রেসিভ মুডে গেছে। আপনি যদি বলেন তাহলে জিলানি বা আমাদের সম্পাদক যে মারা গেল, শহীদ হলো গোপালগঞ্জে, তারা তো গিয়েছিল যে কবর জিয়ারত করার জন্য। তাহলে আজকে এই গোপালগঞ্জে যে অবৈধ অস্ত্র যন্ত্রণী এবং আওয়ামী লীগ ফেসিস্টরা, তারা তাদের কাছে অগণিত টাকা রয়েছে। তার পাশে বর্ডার থেকে ইন্ডিয়ানরা গোপালগঞ্জের ইয়ং জেনারেশনকে তারা প্রশিক্ষণ দিচ্ছে, এবং যে প্রশিক্ষণের তাদের হাতে অস্ত্র এবং দস্তুর মধ্যে একটা সশস্ত্র বিপ্লবের দিকে গিয়েছিল, এবং এনসিপির এদেরকে রাষ্ট্রের বিভিন্ন সেনাবাহিনী সহ পুলিশ সহ তারা মোটামুটি তাদেরকে সেভ করেছে। তো আমি এইটা বলতে চাই যে প্রত্যেক মানুষের, আমার ইভেন ডাকাতে আমরা সবাই
মিটিং মিছিল করি, কারণ ফেসিস্টের সময় মিটিং মিছিল করতে দেয়নি। তো গোপালীরা তারা এখন পর্যন্ত সেই মেন্টালিটি নিয়ে, আমি মনে করি যে এটা সিরিয়াসলি ডিল করা উচিত। গোপালগঞ্জের ইফ নেসেসারি নাম পরিবর্তন করা উচিত, কারণ ইটস টু মাচ। এবং সেখানে আপনার স্বাধীন বাংলাদেশে আবার দ্বিতীয়বার স্বাধীন, যেটা কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিল, এবং তাদের উত্তরসূরিরা আপনার এই গোপালগঞ্জে তারা যেতে পারে, মিটিং করতে পারে, মিছিল করতে পারে, যেটা আপনার গণতন্ত্র বলে, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেটার জন্য আমরা যুদ্ধ করেছি। এই দেশে যুদ্ধ করে এই দেশটাকে আমরা এনে দিয়েছি। আমরা মনে করি যে তারপরে স্টুডেন্টরা তারাও যুদ্ধ করেছে। প্রায় এই যে হাজার হাজার কর্মীরা মারা গেছে, তাদের কি রক্তের এক ফোঁটা, আবু সাইদের কি রক্তের একটু রেসপেক্ট নেই? আজকে ইলিয়াস আলী চৌধুরী আলমসহ প্রায় 700 ন্যাশনাল লিডার এখন পর্যন্ত গুম রয়েছে। বিএনপি পরিবার, তারেক রহমান গত 15 বছর ধরে উনি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে উনি নেতৃত্ব দিচ্ছেন, এবং ভোটাধিকার আসার যে বিষয়টা, এবং আমরা যেটা ফিল করি এন্ড অফ দি স্টোরি, যে আপনি একটা নির্বাচন নিশ্চিত করতে হবে। এই নির্বাচিত সরকার থাকলে এইসব ঘটনা ঘটবে না। এবং আমার মনে হয় যে নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, তারাও কিছুটা কেয়ার করবে। এখন তো গার্ডিয়ান নাই। ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমার রেসপেক্ট রয়েছে, আমি ওনার প্রতি আমি খুব কৃতজ্ঞ যে উনি জাতির এই ক্রান্তি লগ্নে উনি এসে হাল ধরেছেন। কিন্তু এই যে স্কোর, আপনি যদি নির্বাচন দিয়ে দেন, এবং যে নির্বাচনে আপনি লন্ডন চুক্তিতে আপনার সেইখানে আপনারা দুই নেতাই বলেছেন যে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এবং সেই নির্বাচনকে অনেকেই যাতে না হয় সেই হিসাবে অনেক রাজনৈতিক নেতারা, অনেক বিরোধী দল, অনেক দলের, ইভেন সরকারের কাছেও অনেক আছে যে যারা নির্বাচন চান না। হাসিনা ফেসিস্ট নির্বাচন দেয় নাই, এখন আমরা কেন নির্বাচন চাইব না? এখন নির্বাচন চাইলে সমস্যাটা কি? এর মানে হচ্ছে আপনার সবসময় আমাদের একটা নেগেটিভ রোল থাকে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার, এই যে ইয়াং জেনারেশন, গত 15 বছর তারা 15 বছরের বাচ্চা, তার বয়স হয়েছে 30 বছর, এতদিন ভোট দিতে পারেনি। এখন আমার ভোট আমি দিব, যারে খুশি তারে দিব, সেটার জন্য সেটাই নিয়ম হওয়ার কথা, সেটাই নিয়ম হওয়ার। জনাব এম এ মালেক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রসঙ্গে আবারও আপনার কাছে আমরা ফিরবো। আমাদের আরেকজন অতিথি রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আপনার কাছে একই প্রসঙ্গে জানতে চাচ্ছি। সেই সাথে আমাদের আজকের বিষয়টি যেহেতু সংস্কার, নির্বাচন এবং আগামী রাজনীতি, আপনি কি মনে করেন এই যে ঘটনাগুলো ঘটছে এবং অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা কিনা এটা? এবং আমাদের আরেকজন বক্তা যেরকম বললেন যে এই ধরনের যে অস্থিরতা তৈরি করার জন্য ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া দরকার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অবশ্যই। এই বিষয়ে আপনার মতামতটা কি? ধন্যবাদ আপনাকে, মালিক ভাইকে ধন্যবাদ। এক কথায় তো বলা মুশকিল। ব্যাপারটা হচ্ছে গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটে গেল, এটা তো নিঃসন্দেহে নিন্দনীয়, এবং গণ অভ্যুত্থানে যারা ছিল, যত রাজনৈতিক দল ছিল, জনগণ ছিল, সবাই এটাকে কন্ডেম করেছে। কিন্তু এটার পটভূমিটা তৈরি হলো কি করে? জুলাই পদযাত্রা হঠাৎ করে এসে গোপালগঞ্জে হলো মার্চ টু গোপালগঞ্জ, এক। 2 নম্বর হচ্ছে সারা গোপালগঞ্জের জেলা সব গ্রাম থেকে লোকগুলি জড়ো হলো, এবং যত সন্ত্রাসী আছে সবাইকে জড়ো করা হলো। এখানে গোয়েন্দা রিপোর্ট কোথায়? স্বরাষ্ট্র উপদেষ্টা বলল যে আমরা তথ্য পেয়েছিলাম, তবে এত বিবর্ষ, এত ঘটনা ঘটবে এটা আমাদের ছড়িয়ে যাবে সেটি তারা বুঝতে পারে। কিন্তু এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি তার ফেসবুক স্ট্যাটাসেও কিন্তু বলেছেন, পরবর্তীতে উনি যেই আজকে যে স্ট্যাটাসটি দিয়েছেন সেখানে কিন্তু সে উল্লেখ করেছেন যে তারা সিকিউরিটির যে খবর, খোঁজ খবর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সহযোগিতামূলক যে আচরণটা তারা পেয়েছেন, সেটি জেনেই তারা গোপালগঞ্জের দিকে পদযাত্রা গিয়েছে। এটা বলেছে। এখন আমি বলি যে শোনেন, এরপরে এনসিপির
অন্যতম নেতা সার্জিস, তিনি একটা স্ট্যাটাস দেয় দুপুরের দিকে যে আমরা জীবনে যদি বেঁচে থাকি মুজিববাদীদের কবর দিয়েই ফিরব, যদি নাও ফিরতে পারি আপনারা সারা দেশ থেকে সব ছুটে আসুন, হ্যাঁ আমরা মুজিববাদীদের কবর দেব, এই ধরনের বক্তব্য সে দিয়েছে। তো এগুলোতে আমার বক্তব্য হচ্ছে, এটাতে একটা মনে হচ্ছে যে গোপালগঞ্জে এরকম একটা সিচুয়েশন হোক, এরকম একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। ওখানে আর্মি ছিল, পুলিশ ছিল, হঠাৎ করে তো রাতারাতি সারা এলাকার থেকে লোকজন এখানে জড়ো হয় নাই। তারপরে আপনি দেখেন এনসিপির ওখানে ডায়াস তৈরি হয়েছে, সেখানে ওখানকার আপনার এনসিপির সদস্যরা ডায়াসে বক্তৃতাও শুরু করেছে। হ্যাঁ, তখন আমার বক্তব্য হলো যে পুলিশ ছিল, আর্মি ছিল, গোয়েন্দা রিপোর্ট পেল না, আর্মির আইএসপির থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে আত্মরক্ষার্থে গুলি ছাড়া উপায় ছিল না। এটা ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে ঘটনাটা ঘটলো এটা তো পরিস্থিতি তৈরি করা হলো। কারণ আপনাকে জানতে হবে যে গোপালগঞ্জে এর আগেও আপনার সেপ্টেম্বরে বিএনপির এক নেতাকে হত্যা করেছে এই গোপালগঞ্জবাসীরা। তারপরে আপনার সেনাবাহিনীর কনভয়কে আক্রমণ করেছে, তার জন্য কনভয় কিন্তু সেনাবাহিনীর কিন্তু ওখানে চেষ্টাও করেছে, মানে অপারেশন করেছে, তাতে করে বহুদিন চুপ ছিল। হঠাৎ করে এনসিপি এই ধরনের প্রোগ্রাম এবং গোপালগঞ্জের বিষয়ে আলাদাভাবে আলাদা দৃষ্টিভঙ্গি, পদযাত্রা, মার্চ টু গোপালগঞ্জ, স্ট্যাটাস দিয়ে দিয়ে সবাইকে ডাকা, আমি মৃত্যু যদি বেঁচে থাকি, এসব তো এক ধরনের উস্কানি। তো আমার কাছে মনে হয়েছে এটা একটা সামনে নির্বাচনের, এবং আপনি জানেন যে ওখানে একজন এনসিপি নেতা বলেও ফেলেছে এই পরিস্থিতিতে নির্বাচন কি করে হয়। তার মানেই বোঝা যাচ্ছে যে নির্বাচন যাতে পিছানো যায় এরকম একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে আমার কাছে মনে হয়েছে। নইলে পুলিশ গোপালগঞ্জ যখন মার্চ টু গোপালগঞ্জ বলল, অন্য জায়গায় বলল পদযাত্রা, জুলাই পদযাত্রা, এখানে এসে মার্চ টু গোপালগঞ্জ হলো, গোপালগঞ্জের সব লোক জড়ো হলো। এটা কোনো গোয়েন্দা সংস্থা ভালোভাবে জানলো না। এর আগে তো বিএনপির মিছিল থেকে নেতা মেরে ফেলছে, আর্মির সেনাবাহিনীকে আক্রমণ করেছে, সেখানে আপনার গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ডেন, আপনি ওখানে আপনার শক্তিশালী সিকিউরিটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করবেন না, করেন নাই তো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলল যে এমন হবে, এত তথ্য ছিল না। হ্যাঁ, এত তথ্য ছিল না, সরকারে বসে তো এই কথা বলে লাভ নাই। এখানে 4টে জীবন গেছে এবং 4টে জীবনই সাধারণ লোক মারা গেছে। ওখানে তো এনসিপির একজন মারা যায় নাই, ওখানে পুলিশ একজন মারা যায় নাই, ওখানে সেনাবাহিনীর কেউ মারা যায় নাই, মারা গেছে সাধারণ লোক। 4জনই আমি নাম দেখছি, প্রত্যেকটাই সাধারণ লোক মারা গেছে। তো একজন ছবি দিয়ে কান্নাকাটি করতেছে, তার একমাত্র কর্মক্ষম ছেলে, সেও মারা গেছে। তো এদের কোনো মূল্য নাই, এদের কোনো জবাব দিতে নাই। আবার তাদেরকে আবার ফের দেখেন যারা মারা গেছে তাদেরকেও ওই গোপালগঞ্জের এই সন্ত্রাসীরা কিন্তু আপনার পোস্টমর্টম করতে দেয় নাই, এরা নিয়ে গেছে, জোর করে নিয়ে গেছে, হসপিটাল থেকে নিয়ে গেছে। তো সুতরাং আমি বলবো যে এইটা একটা দূরবর্ষন্তি আছে। এবং নাহিদ ইসলাম আপনি বললেন না, আরেকটা স্ট্যাটাস দিছে আজকে চোখে পড়ছে, গোপালগঞ্জে আবার যাব এবং মুজিববাদীকে কবর দেব এবং প্রত্যেকটা বাড়িতে গণঅভ্যুত্থানের পতাকা চড়াবো। এটার অর্থটা কি? ফেসবুকে এর আগে স্ট্যাটাস দিছে, অনেকেই দিছে, মানে অতি উৎসাহী। নাহিদ ইসলাম নিজেও কিন্তু বলেছেন যে প্রশাসন যদি আগে থেকে বা গোয়েন্দা সংস্থা আগে থেকে যদি তৎপর হতো হয়তো বা এই ধরনের পরিস্থিতি নাও হতো। উনি তো দায় নেই। আমাদের শোনেন, জাতীয় পার্টি ক্ষমতায় তখন যোগাযোগ মন্ত্রী ছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকরা যে ভারতের ট্রেন অ্যাক্সিডেন্টে দায় নিয়ে মন্ত্রী রিজাইন করছে, বাংলাদেশের ট্রেন অ্যাক্সিডেন্ট করলে আপনি রিজাইন করবেন কিনা? আমাদের মন্ত্রীর উত্তর হচ্ছে, আমি কি ট্রেন চালাইছি নাকি? তো উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি ইনফরমেশন পাইলে এই ঘটনা ঘটতো না, উনি তো দায় নিয়ে রিজাইন করা উচিত। এবং ওনাকে বরাবর সবাই বলতেছে উনার কথার কোনো সিরিয়াসনেসই নাই, উনি বুঝতে পারছেন না উনি কেন দায় নিয়ে রিজাইন করেন না। এখন তো যে ঘটনা ঘটেছে আপনি চিন্তা করেন, অভ্যুত্থানের যে
দৃষ্টি, যে আকাঙ্ক্ষা, সেটাকে এই ঘটনা নষ্ট করে দেওয়া হয়েছে, পুরো নষ্ট হয়ে গেছে। আপনি দেখেন অভ্যুত্থানের নষ্ট, আজকে সালাউদ্দিন, এই যে ধরেন বিএনপির যে যুব দলের সভা হলো, হ্যাঁ সভা হলো, কত বড় সভা হয়েছে চিন্তা করেন অভ্যুত্থানে কয়জন হয়েছে, এনসিপির পদযাত্রা কয়জন হয়েছে, এর আগেও সমাবেশ করছে। রাজনৈতিক দল এবং পরিচয়, সেই সাথে তাদের যে কার্যবিধি, তার সাথে না কিন্তু আপনি বাংলাদেশে যত ছোট দল তত আওয়াজ বেশি। কিন্তু দেখেন 52 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে আপনার নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, অগ্রভাগে ছিল ছাত্র। স্বাধীনতা যুদ্ধের সময় ছাত্ররা অগ্রভাগে ছিল। হ্যাঁ, কেউ সরকারের অংশ নেয় নাই, কেউ এত বিতর্কিত হয় নাই। এখন আপনি দেখেন 5ই আগস্টের পরিবর্তনের পরে এই দেশের, নিশ্চয়ই মালিক ভাই আমরা চাইছি যে অন্তত পক্ষে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। ও বাবা, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা দেখি যে মব সন্ত্রাস শুরু হলো, আমরা তো মব সন্ত্রাস পাইলাম। আবার নূতন বন্দোবস্তটা কি? এনসিপি নূতন বন্দোবস্ত দিবে না? বন্দোবস্ত কি? হ্যাঁ, আগে ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিরোধী দলকে নিশ্চিত করতে চেয়েছে, এখন এই এনসিপি ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা সব জায়গায় মব তৈরি করে করে ধ্বংস, জ্বালাও পোড়াও, এরে নামাও, এরে বসাও, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমাদের তো আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। এবং গতকালকে এখন তো রাজনৈতিক দল, তারা এনসিপি রাজনৈতিক দল, হ্যাঁ, এখন তো বুঝসুঝ করে কাজ হচ্ছে। গোপালগঞ্জে আপনি যাচ্ছেন, টার্গেট টু গোপালগঞ্জ, মার্চ টু গোপালগঞ্জ, আবার স্ট্যাটাসে অনেকে দিছে যে টুঙ্গিপাড়া এখন ভেঙে ফেলতে হবে, এইসব স্ট্যাটাস দিচ্ছে। এ তো উস্কানি। ওরা এইসব কারণে ওরাও ট্রমাটাইজ হয়েছে, ওরাও জড়ো হয়েছে। ওখানে তো আওয়ামী লীগের ডেন তো জড়ো হয়েছে, ওরা প্রতিহত করার চেষ্টা করেছে। এখন আমার দুঃখটা একটাই যে এনসিপি একটা উদীয়মান রাজনৈতিক দল, আমাদের আকাঙ্ক্ষা ছাত্রদের উপরে সবচেয়ে বেশি ছিল, কিন্তু ওনাদেরকে যেভাবে শেষ পর্যন্ত ওই আর্মির সাজোয়া জানে ঢুকায় নিয়ে আসলো নিরাপত্তা দেওয়ার নামে, এটা তো খুব অপমানজনক, খুব অপমানজনক। এটা বললে তো হবে না। আমি দেখছি দেশে বিদেশে অনেকে বলতেছে এটা নাকি বিজয়, এই করছে। এটা বিজয়ের বেশি না, একটা রাজনৈতিক দল একটা জেলার সন্ত্রাসীদের কাছে হেনস্থা হয়েছে, সরকার তাদের প্রোটেকশন দিতে পারে নাই, আর তারাও উস্কায় এই সিচুয়েশন তৈরি করছে। উভয়ই দায়ী। এটার জন্য তো আমরা জাতি হতাশ, আমরা জাতি যেটা আকাঙ্ক্ষা করেছিলাম সেটা তো রইল না। এখন তো আমার কাছে মনে হয়েছে এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। এটা নির্বাচন যথাসময় হবে না। জনাব ইমাদি, যে আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা পরবর্তীতে আরো বিষয় নিয়ে আমরা আলাপ করব। দর্শক, আপনারা দেখছেন RICL স্টিল প্রেজেন্টস জনতন্ত্র গণতন্ত্র। একটা বিরতি নিচ্ছি, একটু পরেই আবার চলে আসছি। দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলেছি ইতিমধ্যে আজকের যে আলোচিত বিষয় গোপালগঞ্জে ঘটে যাওয়া যে ঘটনা, সেটি নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এবং এই পরবর্তীতে আমাদের সাথে রয়েছেন জনাব এম এ মালিক, বিএনপির যুক্তরাজ্য শাখা এবং বিএনপির ভাইস চেয়ারপারসন এবং চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে যিনি কাজ করছেন, এবং সেই সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আমরা যে আলোচনার বিষয়টিতে ছিলাম সেই প্রসঙ্গে বলতে চাচ্ছি, আজকে যেহেতু জুলাই মাস এবং ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেটির একটি মূল মন্ত্র ছিল হচ্ছে সংস্কার এবং নতুন একটি বাংলাদেশের স্বপ্ন যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে। এই ব্যাপারটা নিয়ে এখন তারা নির্বাচন, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনকে একটি ধারণা দিয়ে, একটি টার্গেট দিয়ে সেই ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন, এবং ইসিও সেই ধরনের আলাপগুলি এখন করছেন। নির্বাচন প্রসঙ্গে এই যে গতকালকে ঘটে যাওয়া প্রসঙ্গ, জনাব আজিজ আপনি বলছিলেন যে এখানে সম্পৃক্ততা থাকতেও পারে, সেই ব্যাপারটি নিয়ে আসলে আপনি কেন বললেন যে এই যে একটি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি দেখানো হচ্ছে বা নির্বাচনকে পেছানোর কি কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, আপনি কি মনে করেন? দেখেন, নির্বাচন পিছানো, কখনো নির্বাচন হবে এটাকে বলছে। লন্ডনে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হলো এবং বেগম খালেদা জিয়ার মধ্যস্থতায় সেই নির্বাচনে 1 ঘন্টা 20 মিনিট নাকি আলোচনা হয়। 5 মিনিটের একটা স্টেটমেন্ট, যৌথ স্টেটমেন্ট পেলাম। সেখানেও তো অনেকগুলো শর্ত ছিল।
জি নির্বাচন হবে, তবে যদি নির্বাচনের জন্য আশানুরূপ প্রস্তুতি হয় এবং সংস্কার এবং বিচার যদি পর্যাপ্ত হয়। তো প্রশ্ন হচ্ছে এই নির্বাচনের প্রস্তুতিটা কে নেবে? সরকার, সরকারের অধীনে ইলেকশন কমিশন। সংস্কার কে করবে? সরকার। বিচার কে করবে? সরকার। এটা তো অন্য কেউ করবে না। এরপরে উনি আসলেন, আসার পরে কার মুখ দেয়া, তখন ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি বললেন ইলেকশন কমিশন ইলেকশনের ডেট দিবে। এরপরে আর কোনো খবর নেই। তারপরে চিফ ইলেকশন কমিশনার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন, তারপরেও কথা নাই। শেষে রিপোর্টাররা প্রশ্ন করলে তখন বলছে যে আমরা ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, এই হলো খবর। এরপরে যখন চাপাচাপি শুরু হয়েছে, বিতর্ক শুরু হয়েছে, নির্বাচনের ডেট চাই, রোড ম্যাপ চাই, তখন আপনার প্রেস সেক্রেটারি বলল নির্বাচন ডিসেম্বরের ভিতরে, প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বরের ভিতরে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে হবে। কিন্তু শর্ত আবার সেই একটা আছে, যদি তুমি যে সংস্কার এবং বিচার আশানুরূপ হতে হবে। তো আমার বক্তব্য হলো সংস্কারটা কে করবে? তার ঐক্যবদ্ধ কমিশন। সংস্কার তো 2030 দিয়েছিল বেগম খালেদা জিয়া বহু বছর আগে। তারপরে 31 দফা দেয় বিএনপি, সেটা হলো তাদের সাথে যত দল ছিল সব দলের সম্মিলিত এটা সংস্কার প্রস্তাব। 31 দফা জমা দিছে। তারপরে যখন ইলেকশন ঐক্যমত্য কমিশন থেকে প্রস্তাব পাঠানো হয়েছে, স্প্রেডশিট টিক মারো, সব টিক মারিয়া কেউ কেউ উত্তর দিয়ে সব জমা দিয়ে দিছে, যার যার প্রস্তাব জমা দিয়ে দিছে। এটাকে একত্রিত, যেখানে যেখানে মিলছে এটি সংস্কার। এখন ঐক্যমত্য কমিশন সব ইস্যুতে একমত করতে চায়। বলেন তো, রাজনৈতিক দলের নীতি এবং আদর্শ আলাদা, সেখানে সব দল একমত হলে তো এক পার্টি হয়ে যাবে। তো এটা তো সম্ভব না। যে সে জায়গায়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইয়ে হচ্ছে যে একটা নির্বাচন অনুষ্ঠান করা। নির্বাচনের ব্যাপারে, নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে যত কঠিন আইন করে করুক, জনতা এটাতে কোনো আপত্তি করবে না। এরপরে ক্ষমতা হস্তান্তর 5 বছর পরে সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয়, সেটার জন্য আইন করুক, সমস্যা নেই। লিখে দিক 5 বছরের একদিন হলে সরকার অবৈধ, লিখে দিক, সমস্যা নেই। তাহলে তো নির্বাচনের দিকে যাওয়া। কিন্তু এই নানান ধরনের সংস্কার, ধরেন বঙ্গভবনে যখন ওত নেয় ইউনূস সরকার, সেখানে আমিও দাওয়াতি ছিলাম। ওখানে তো দাওয়াত নিয়েছে, আওয়ামী লীগের প্রেসিডেন্টের কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। এখন যে সংবিধান সংস্কার করতেছে তার উদ্ভঙ্গ হয়েছে না? সরকার আছে, এই প্রশ্ন তো আমাদের কাছে আছে। আমরা মালিক, জনগণ রাজনৈতিক দলগুলোকে লিজ দেওয়া হয়নি এ দেশ। এই পুরানো সংবিধান সমুন্নত রাখার জন্য এই সরকার ওত নিয়েছে, সেই সংবিধানই সংস্কার হচ্ছে, সংস্কার হবে। আমাদের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষা 5 তারিখের আগস্টের পরিবর্তনের পরে আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, গণতন্ত্র চাই। এই কারণে ফ্যাসিবাদের বিলোপ যে আন্দোলনের শেষ দফা ছিল, এটার অর্থ হচ্ছে গণতান্ত্রিক অবস্থায় চলে যেতে চাই। সেটা তো আমরা যেতে পারিনি। এই পুরনো নিয়ম, ফ্যাসিবাদ যেমন বিরোধী দলকে নিশ্চিত করতে চেয়েছে, এখন ছাত্রদের সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন মব কালচারে নিয়ে গেছে। এর ধরো, এখানে আক্রমণ করো, এখানে তৈরি করে এর ধরো, ইত্যাদি ইত্যাদি। তো আমরা তো ওই জায়গায় যেতে চাইনি, আমরা তো গণতন্ত্র যেতে চাই। এম এ আজিজ, আপনার এই প্রসঙ্গে আপনার কাছে আমরা আবারও আসবো। আমি আমাদের আরেকজন অতিথি মানে আপনার কাছে জানতে চাই, অনেকগুলো অস্থিরতার পরে যেই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটি বৈঠক করলেন, এবং সেই বৈঠকের পর বিএনপি একটি প্রধান রাজনৈতিক দল আমরা জানি, সেক্ষেত্রে বিশেষ করে বিএনপির এই যে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বৈঠকটি হল, এবং তারপরে তারা নির্বাচন সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে বললেন যে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ন্যূনতম সংস্কার বিষয়ে যদি তাদের প্রতিশ্রুতি কাজে লাগানো যায়, তাহলে আমরা নির্বাচনের একটা পরিবেশের পরিকল্পনার দিকে আগাবো, এবং সেক্ষেত্রে জনমনেও একটা আশার সঞ্চার হয়েছিল। কিন্তু আপনি যেহেতু দীর্ঘদিন তাদের সাথে কাজ করছেন, বা বিএনপির এই যে মতামতগুলো রয়েছে,
এখনকার যে বর্তমান পরিস্থিতি এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীর উপরও কিন্তু বিভিন্ন জায়গায় এই যে হামলার ঘটনাগুলো ঘটছে এবং জনমনের যে প্রশ্নটি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এখন কি অবস্থানে রয়েছে, কি মনে করেন আপনি? প্রথম হচ্ছে যে আপনার দেখেন যে প্রশাসনে আপনি আজকে যদি ওই যে এয়ারপোর্টে যান, দেখবেন যারা ওই যে আওয়ামী লীগকে দেশ থেকে বের করে দিছে তারা আবার ক্ষমতায়। আপনি যদি পুলিশ, র্যাব বা অন্যান্য জেলা প্রশাসক, সচিবালয় থেকে শুরু করে আপনি A to Z 80% এখন পর্যন্ত আওয়ামী লীগের রয়েছে। এখন সংস্কার জনাব তারেক রহমান উনি আপনার 22 সালে উনি বলেছেন যে 31 দফা একটা কর্মসূচি ঘোষণা করেছেন যে কিভাবে উনি রেইনবো নেশন বিল করবেন, কিভাবে মানুষের ভোটাধিকার ফিরে, মানে প্রত্যেকটা জিনিস এই 31 দফার মধ্যে আছে। এখন ডক্টর ইউনূস সাহেব ওনার যে এজেন্ডা বা যেটা লন্ডন আপনার সেই বৈঠকের মধ্যে আলোচনা হয়েছিল, এটা একবারে ইলেকশন ডাইরেক্টলি ইন ফেব্রুয়ারি। এবং ইলেকশন যদি আপনি না দেন তাহলে হবে কি, ইন্ডিয়ানরা তারা বাংলাদেশে ইলেকশন দেখতে চায় না, তারা একটা স্থিতিশীল সরকার দেখতে চায় না, গণতান্ত্রিক সরকার দেখতে চায় না। আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক সরকার দেখতে চায় না। তার সাথে সাথে এখন দেখি আপনার এনসিপিও তারাও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানে। আবার দেখি সেখানে জামাতে ইসলামেও দেখি তারাও ইলেকশনে আসতে তারা হেজিটেট করছে। এটা কেন মনে হয় আপনার? এটা মনে হচ্ছে যে সবার একটা জ্বালাসি, মানে হেসিটেট বলেছেন। এখন তারা তো বিভিন্ন জায়গায় আবার জনসমাবেশ করা, তাদের দল গোছানো বা তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এটা ঠিক আছে, তারা হচ্ছে যেটা সত্যিকার অর্থে ওই যে আমরা ছোটবেলাও শুনেছি যে আপনার গাড়ে বন্দুক রেখেই আমি স্বীকার করব, দ্যাট ওয়াজ দি রিয়ালিটি। কারণ সেখানে স্টুডেন্টরা অফকোর্স তাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, আমি তাদেরকে সম্পূর্ণ সম্মান দিয়ে বলতে চাই। তাহলে তারেক রহমানের বিরুদ্ধে ওনার যে বক্তব্য দেয়, বেগম খালেদা জিয়া বা দলের বিএনপির বিরুদ্ধে যে বক্তব্য দেয়, তাহলে বিএনপি যে 15 বছর আন্দোলন করে আপনার আমাদের প্রায় 600 আমাদের স্টুডেন্ট কোমলমতি ছাত্রছাত্রীরা তারা জীবন দিয়েছে। আজকে আমাদের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ইলিয়াস আলী এমপি, চৌধুরী আলম সহ প্রায় 700 ন্যাশনাল লিডার আয়নাগরের শিকার আমরা। আমরা যে সেই আন্দোলন, ইভেন জামাতে ইসলামের আমিরও বলেছেন একবার যে এই যুগের মহানায়ক, এই আন্দোলনের মহানায়ক জনাব তারেক রহমান, ওনার সেই ডাইনামিক লিডারশিপ, এটা এই কপিটা আমার কাছে আছে। ডাইনামিক লিডারশিপ দিয়ে উনি এইটা উইনিং সিচুয়েশনে নিয়ে আসছেন। আমরা এই প্রসঙ্গে আর একটু ব্যাপক আলোচনা করতে চাই, তবে একটা বিরতি নিয়ে আসছি, আপনার কাছে আবার আসবো। দর্শক, RICL এর স্টিল প্রেজেন্ট গণতন্ত্র অনুষ্ঠানে এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি RICL গণতন্ত্র অনুষ্ঠানে। এই পুরো প্রোগ্রামে আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। আমরা আলোচনা করছিলাম সংস্কার প্রসঙ্গে এবং নির্বাচন প্রসঙ্গে এবং আমাদের আগামী রাজনীতি কোথায় যাচ্ছে সেই প্রসঙ্গে। আপনি বলছিলেন যে এই বৈঠকটি হয়েছে জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে, এরপরে কতগুলো সংস্কারের প্রসঙ্গ উঠে এসেছে এবং নির্বাচনকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কতগুলো দাবি দেওয়া উঠে এসেছে। যে এই পরিস্থিতির মধ্যে, তার মধ্যে যদি বলি যে জনগণের যে জুলাই যে আন্দোলন এবং এটাকে জুলাই সনদ নামে, সেটার প্রতিপাদ্য বিষয়গুলো প্রত্যেকটি রাজনৈতিক দল যেন সেখানে তাদের যে কর্মবিধি বা নির্বাচনের প্রচারণা সেইখানে যেন অন্তর্ভুক্তিকরণ হয়,
এবং সাধারণ মানুষ যেন সেখানে কোনোভাবেই যেন পিছিয়ে না থাকে, তাদের যে অধিকারের জায়গাগুলো, এ বিষয়ে কি বিএনপির কোনো আলোচনা আছে? এবং তারা যেমন ইতিমধ্যে বলেছেন, সালাউদ্দিন আহমেদ এই প্রসঙ্গে আজকেও বলেছেন যে আমরা যে অগাস্ট 5 তারিখের যে নীতিমালাগুলো আমরা তৈরি করছি, এই তৈরির কাজগুলো আসলে অব্যাহত রয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করেই সেই কাজগুলো তারা করে যাচ্ছেন। আপনি ব্যাপারে কি বলবেন? প্রথম হচ্ছে যে আপনার সংস্কারের যে বিষয়টা আমি আগেও বলেছি যে আমরা অলরেডি জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। তো এটার মধ্যে টোটালি এটা কোয়াইট ক্লিয়ার বিএনপির বক্তব্য। আরেকটা বিষয় যেটা আমরা প্রবাসীরা, আমি এটাতে একটু যোগ দিতে চাই যে স্বাধীনতা সংগ্রামে প্রবাসীরা কিন্তু মুক্তিযুদ্ধে অর্থ দিয়ে এবং অস্ত্র কিনে দিয়ে আমরা সহযোগিতা করছি এবং প্রবাসীদেরকে বলা হয়েছে প্রবাসী মুক্তিযোদ্ধা। আচ্ছা, এখন আসি, আপনি গত 15 বছর এই ফেসিস্টকে লন্ডনের মতো জায়গায় আপনার হাইপার কর্নার থেকে 10 ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 11 লক্ষ প্রবাসী বাংলাদেশিরা, এটা বিএনপির লিডারশিপ তারা দিয়েছে। এরপরে আপনার যে জুলাইয়ের যে বিষয়টা যদি আপনি আসেন, সেখানে আমরা দেখেছি যে ট্রাফালগার স্কোয়ারে সেখানে লক্ষ স্টুডেন্ট, বিকজ আমাদের ইনস্ট্রাকশন হলো তোমরা বিএনপির ব্যানার না ব্যবহার করে, তারেক রহমান ক্লিয়ার বলেছেন এটা কমিউনিটির ব্যানার বা এটা আমরা করেছি, কিন্তু লিড বাই বিএনপি। আরেকটা জিনিস বলে ইউরোপিয়ান ইউনিয়নের এবং ব্রিটিশ পার্লামেন্টে ডিবেট মোশন একাধিকবার প্রতি বুধবার দিন আমরা হাজার হাজার বাংলাদেশিরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমরা অবস্থান নিয়েছি। হাসিনা চিৎকার করে বলেছে 11 দিন অবরোধ থাকার পরে যে বিএনপিকে বলো আমি হোটেল পাচ্ছি না এবং তারেককে বলো হোটেল পাচ্ছি না। কতটুকু পেইন পাওয়ার পরে এই শব্দগুলি আসে। ইভেন আমার মতো একজন নগণ্য কর্মী, আমরা যখন আমেরিকায় তার এগেনস্টে ডেমনস্ট্রেশন দিতে চাই, তখন এক পর্যায়ে তারা ডিজিএফআই, এনএসআই এবং হাসিনার পক্ষ থেকে তারা আমাকে 4 দাওয়াত দিয়েছিল। আমাদের কন্ডিশন ছিল বেগম খালেদা দেখে আনকন্ডিশনাল রিলিজ দেওয়া হোক। তো এই সব, এখন আপনারা যদি সব পলিটিক্যাল পার্টি, অফকোর্স আমরা আপনাদের প্রতি রেসপেক্টেবল, কিন্তু প্রবাসীদের ভোটাধিকার সহ প্রবাসীদের কিছুটা হলেও মূল্যায়ন যদি আপনারা করেন ফিউচার, কারণ আজকের প্রবাসী ছেলেরা আপনার মতো টিচার, কেউ ব্যারিস্টার, কেউ ইঞ্জিনিয়ার এবং কেউ বিভিন্ন প্রফেশনে আছে, টিচার থেকে শুরু করে মানে A to Z। এখন কেউ অ্যাম্বাসেডার, কেউ এক দেশের হাই কমিশনার, কেউ সচিব, এবং ব্রিটিশ গভর্নমেন্টের অনেক জায়গায় এই প্রবাসী সন্তানদেরকে তারা, অথচ দেখা যায় যে সেই প্রবাসীদের সন্তানদের আপনারা বাড়ি দখল করেন। গত 15 বছর ফেসিস্টরা সিলেটের মানে এটা শত শত প্রবাসীদের বাড়ি তারা আওয়ামী লীগ তারা দখল করেছে, এবং শুধু প্রবাসে না, এই সিলেটে না, আপনার ঢাকাতেও এটা যে প্রবাসীদের বাড়িঘর দখল করা। এখন আপনারা একটা আইন করেছেন যে বাংলাদেশের প্রচলিত আইন, আপনার কোনো কিছু হলে কোর্টে যান, তো কোর্টে গেলে 12 বছর লাগে। কোন প্রবাসীটা 12 বছর এখানে থাকবে? আপনি এই প্রসঙ্গে তাহলে আপনাকে আরেকটা জিনিসও আমরা আসতে চাই, আমি আপনার কাছেও আসতে চাই এই প্রসঙ্গটি। উনি যেহেতু কোর্টের কথাটা তুললেনই, তাদের যে একটি সুনির্দিষ্ট দাবি ছিল যে এই যে জুলাই এবং অগস্টে যে গণ অভ্যুত্থানটি হয়েছে এবং এটার জুলাই সনদ এবং ঘোষণাপত্র তারা প্রকাশ করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল এতে সম্মতি প্রকাশ করেছেন যে দ্রুত আইনে তাদের বিচারের আওতায় এনে ব্যবস্থা করা, এবং নির্বাচনের আগের একটা অন্যতম শর্তই ছিল এটা যে তাদেরকে বিচারের আওতায় এনে ব্যবস্থা করা। তাহলে বিচারের আওতায় এনে আমরা জানি যে আমাদের আদালতে ইতোমধ্যে অসংখ্য বিচার ঝুলন্ত, দোদুল্যমান, এখনও সেই বিচার প্রক্রিয়া সমাধান পাওয়া যায়নি। তার পুরোপুরি যে ঘটনাগুলো ঘটেছে তারও বিচার প্রক্রিয়ার সমাধান এখনও চলমান রয়েছে। তো এই আজকে জুলাইতে দাঁড়িয়ে বিচার, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে নভেম্বরকে টার্গেট করে এবং ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হোক, তাহলে এই বিচার কি আর 4 মাসের মতো আছে? 4 মাসের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শর্ত মেনে নির্বাচন দেওয়া, এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, বিচার 12 মাস পড়ল, 11 মাস শেষ এই সরকারের, মাত্র 3টা আপনার বিচারের চার্জশিট হয়েছে। চার্জশিট হয়েছে, হ্যাঁ,
একটা রায় হয়েছে 6 মাসের জন্য জেল হয়েছে, সেটা হলো কন্টেম্প্ট অফ কোর্ট। এই কারণে তো এটি তো আমার মনে হয় 50 বছর লাগবে। এই সরকার যদি বিচার করে 50 বছর লাগবে। সেটাই বলছি যে এইভাবে যদি বিচার প্রক্রিয়া এর আগে ফ্যাসিস্ট সরকারের সময় প্রায় 4.5 লাখ বিচার পেন্ডিং ছিল, এর সাথে আরো যুক্ত হয়েছে। হ্যাঁ, তো এখন ধরেন এই যে একটা গণতান্ত্রিক দেশে যে অপরাধ করবে তার বিচার হবে, তাই তো? এখন তো এই আওয়ামী লীগের তো যাক ধরে তারই 1000 কোটি, যাক ধরে তারই 5000 কোটি। এই যে ওনার বললেন এক প্রতিমন্ত্রী 3.5 লক্ষ আপনার 3,500 ফ্ল্যাট আছে লন্ডনে, হ্যাঁ, ল্যান্ডের প্রতিমন্ত্রী। এটার প্রত্যেকের বিচার হতে হবে না, প্রত্যেকের বিচার হবে। তো 50 বছর, কমপক্ষে 50 বছর লাগবে। সুতরাং এটা ট্রাইব্যুনাল আছে। এটি তো অন্যতম একটি শর্ত ছিল যে জুলাই সনদ যে আমরা প্রণয়ন করার কথা বলছি বা নির্বাচনের আগে, এটি কিন্তু তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক তার পরবর্তীতেও কিন্তু উঠে এসেছে। না, এটাতে তো অলরেডি বিএনপির তরফ থেকে জুলাই সনদের একটা খসড়া জমা দেওয়া হয়েছে। হয়তো এটা আলোচনা হয়ে কিছু মডেলিং হবে এবং বিএনপির পক্ষ থেকে বলাই হয়েছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতে হবে এবং সংবিধানে এটা লিখিত থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ। জুলাই সনদটা পুরোপুরি জুলাইয়ের যে অগাস্ট এর আগের যে আন্দোলন, এইটা সীমাবদ্ধ থাকবে। আর জুলাই ঘোষণাপত্র হচ্ছে দেশের 52 সালে একমাত্র জাতি আমরা রক্ত দিছি ভাষার জন্য, এখান থেকে 71 মুক্তিযুদ্ধ, 90 এগুলো সব থাকতে হবে জুলাই ঘোষণাপত্র। এক্ষেত্রে তো একমত দ্বিমত করার কিছু নাই, জিনিসগুলো ইয়ে হবে, যেখানে জীবন দিয়েছি সেখানে ইয়ে হবে এবং এটা হবে। আজকে ঐক্যমত কমিশনের সাথে প্রধান উপদেষ্টার দেখা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে এই মাসের ভিতরে ঐক্যমত জুলাই সনদ হয়ে যেতে পারে, হবে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে আপনার সংস্কার তো দুনিয়া রেভিনিউ খুলেছেন, হ্যাঁ, সংস্কার তো হবে না, কারণ সংস্কার সব দল তো এক করতে পারবেন না। আমার কথা হচ্ছে একটাই, নির্বাচন করা এবং ক্ষমতা হস্তান্তরটা এই জায়গায় আপনি আইন স্টিক করেন। আর অন্য দলগুলোর সব দলের নীতি আদর্শ আলাদা, তারা যেখানে যেখানে থাকে ইলেকশনে যার যার ইয়ে যেটাতে চায়, যেমন ধরেন ঐক্যমত কমিশনে আনুপাতিক নির্বাচন এজেন্ডায় ভুক্ত ছিল না, এটা হঠাৎ করে জামাত ইসলাম আরও কিছু দল টল মিলা, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, এরা মিলে ঐক্যমত কমিশনে আগাচ্ছে, সমাধান আগাচ্ছে, ফট করে ছুটে গিয়ে রাস্তায় গিয়ে মিটিং করে, যৌথ মিটিং করে। আপনার বক্তব্যটি পরিষ্কার হলো, কিন্তু সেক্ষেত্রে আবারও একই প্রসঙ্গে আসি আমি, জনাব মালেক আপনার কাছে আবারও আমি আসতে চাই। জনগণের যে দাবিগুলো আসলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে উপেক্ষিত না হয়ে সেটি প্রকাশিত হয়েছে এবং সেই লক্ষ্যে বিগত 1 বছর হতে চললো, 1 বছর এখনো হয়, মানে আমরা যে জুলাইতে দাঁড়িয়ে আছি, গত জুলাই থেকে এই জুলাই, এক্ষেত্রে হচ্ছে জনগণকে আবার উপেক্ষিত করা হচ্ছে কিনা বা এই বিষয়গুলো সংস্কার এবং বিচারের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় নির্বাচন করে একটি গণতান্ত্রিক সরকার আসবে এবং রাষ্ট্রের যে বিভিন্ন শাখা সেগুলো সহজভাবে এবং সুন্দরভাবে জনগণের পক্ষে পরিচালিত হবে, এটি জনগণের একটি আশা, অন্তর্বর্তী সরকারের কাছেও একটি দাবি। সেক্ষেত্রে আপনার খুব অল্প সময় আছে আমাদের হাতে, খুব ছোট করে আপনার মতামতটা জানতে চাচ্ছি। প্রথম যে মতামতে আমি যেটা বলতে চাই যে আপনার অনেক সংস্কারের কথাগুলিও বলছেন, কিন্তু কথার কাজে আমাদের অনেকেরই মিল হচ্ছে না। আপনারা বড় বড় ওই যে আওয়ামী লীগের সময় যারা টুল বাণিজ্য করেছে সেই ইঞ্জিনিয়ারগুলি এখনও সেই আওয়ামী লীগের কাছে। এখন আপনি ওখানে গেলে আপনি চাঁদাবাদ, আর অন্যজন গেলে তার হাতিয়া। তো এই যে বৈষম্য এবং এইসব ইঞ্জিনিয়ারদেরকে বরখাস্ত করা হোক এবং এইসব পুলিশ যারা গোপালগঞ্জে যারা ব্যর্থ হয়েছে তাদেরকে পার্মানেন্টলি তাদেরকে একবারে বরখাস্ত করা হোক এবং সচিবালয় থেকে শুরু করে এই সংস্কারগুলি, বিকজ আমি জানি যে আমাদের হাতে একেবারেই সময় নেই, আমাদের শেষ করতে হচ্ছে আজকে। এইটাই আমি আপনাকে ধন্যবাদ দিই যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন মাস্ট, এটার কোনো বিকল্প নেই।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সভাপতি বিএনপি যুক্তরাজ্য শাখা এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব এম এ মালিক এবং আমাদের আজকের আরেকজন অতিথি সিনিয়র সাংবাদিক এম আজিজ, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের যে বিষয়বস্তু, সংস্কার, নির্বাচন এবং আগামী রাজনীতি নিয়ে প্রসঙ্গ। নিশ্চয়ই আবারও দেখা হবে। আপনারা দেখছিলেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।